মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আমরা আজকে তার কাছ থেকে জেনে নেব ভোটে পুলিশ, এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি। ভোটে পুলিশের মর্মার্থ কি এবং সেই বিষয়টি কিভাবে প্রতিবাদ হচ্ছে এবারে লোকসভা ভোটে, সেই বিষয়টি জানার জন্য এসেছেন অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে। ভোটে পুলিশ, এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি। ভোটে পুলিশের দরকার হয় কেন? প্রথম কথা, জয়ন্তদা, আমার এই 38 বছর চাকরির অভিজ্ঞতা থেকে আমি নির্ভীক সাংবাদিক হিসাবে আপনাকে দেখেছি। আমি যখন বিভিন্ন থানা অফিসার ইনচার্জ ছিলাম, সেগুলো আপনি কভার করতে গেছেন, এবং আজকে আমি খুব মানে আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি। যে শিক্ষাটা না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে যে ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই ডাকাতি, মানুষের মৃত্যু হাহাকার নয়। আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছি আমরা ইভলিউশন চাই, বিকাশ চাই। আজকে ভোট যুদ্ধের মধ্যে আপনি বলি, আমরা দীর্ঘদিন ধরে পুলিশের চাকরিতে দেখেছি পুলিশের প্রয়োজন হয় কেন। প্রথম কথা হচ্ছে কি, আমাদের সাংবিধানিক যে নিয়ম রয়েছে যে প্রতিটি নাগরিক ভোটের সময় তার পছন্দ মতো প্রার্থীকে উইদাউট এনি ফেয়ার ভোটটা দিতে পারবে, এবং তার জন্য শান্তি রক্ষার জন্য মানুষের গণতন্ত্র পথকে অবলম্বন করে মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য অ্যাকচুয়ালি পুলিশ থাকে। কিন্তু আপনি জানেন যে লোকসভা ইলেকশনে পুলিশের সেরকম ভাবে ক্ষমতা থাকে না। সেটা হচ্ছে ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশন থাকে সেই তারা গাইড করে, এবং যখনই অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, আপনি জানেন ডিজি চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অফিসার ইনচার্জ চেঞ্জ হয়েছে, কারণ যাতে সুষ্ঠুভাবে ইলেকশনটা হয়। এবং এই যে চেঞ্জ হয়েছে, এটা সম্পর্কে আমার একটা প্রশ্ন রয়েছে। এই চেঞ্জটা কি ইনএভিটেবল ছিল? চেঞ্জগুলো কেন করা হয়েছে? আমি বলি, এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এলিগেশন হয়। বহু অফিসার ইনচার্জ, বহু আইপিএস অফিসার, তাদের এগেনস্টে বিরোধী পক্ষরা সাধারণত কমপ্লেন করে, কিন্তু এই কমপ্লেন গুলো তারা কিন্তু ইনকোয়ারি করে, সিক্রেটলি ইনকোয়ারি করে, সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলে থাকে, এবং তাদের যে নিয়ম আছে, আপনি জানেন যে একটা ডিস্ট্রিক্টে বেশি দিন থাকতে পারে না, 7 বছর থাকতে পারে না, 3 বছরের বেশি থাকতে পারে না, এবং তাদের যে সার্ভিস পিরিয়ড, সার্ভিস রুলস রয়েছে, সার্ভিস যে রেকর্ড রয়েছে, সেই রেকর্ডগুলো কিন্তু দেখা হয়। পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি বলেন, যা বর্তমান সিনারিও তৈরি হয়েছে, তাহলে তো সব অফিসার ইনচার্জকে বদলি করতে হয়, তা তো নয়। অতএব যেখান থেকে স্পেসিফিক কিছু এলিগেশন হয়, যেমন বর্তমানে অফিসার ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায়, আনন্দপুরের যেমন আজকে মহিলাকে এমন মারলো, কেসটা করলো না, এইগুলো যখন তদন্ত করে দেখা যায় পুলিশের গাফিলতি রয়েছে, ঠিক তৎক্ষণাৎ কিন্তু তাদেরকে বদলি করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন এখানে জয়ন্তদা রয়েছে, বদলি যদি করে, যে অফিসার আসছে, যে অফিসার ইনচার্জ চার্জ দিচ্ছে, সে তার অন্য স্টেট থেকে আসছে না, আমাদের এখান থেকেই তো যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে মানসিকতা যদি এটা থাকে যে ইলেকশনটা আমি শান্তিপূর্ণভাবে করাবো, ইলেকশনটা যদি আপনার মনে আছে, আমি আপনাকে বলি যে গত 18/4/2024 ইলেকশন কমিশনার যিনি অ্যানাউন্সমেন্ট করেছেন, কি বলেছিলেন? মিস্টার রাজীব কুমার আইএস, উই হ্যাভ 85 years experience and election is beautiful expression of democracy. Please stand up without fear, go and cast your vote. এটা হচ্ছে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। আজকে বলুন, আপনি প্রায় 920 কোম্পানি আজকে আমাদের এখানে আসছে। আপনি ভাবুন, এক কোম্পানি মানে 100 থেকে 20 জন বাদ দেন, এই যে বিশাল সংখ্যক এলো। আমি এটা ফরচুনেট এনাফ এবং বলতে বাধ্য হচ্ছি যে বিগত দিনে 2018, 2019, 2021, 2023 58 জন মানুষের মৃত্যু হয়েছে। 2021-এ আজকে মৃত্যু হচ্ছে 56 জন মানুষের মৃত্যু। আপনি কি বলছেন? ভাঙনে মৃত্যু হচ্ছে 7 জনের সংখ্যালঘু। টোটাল 58 জনের মধ্যে 28 জন 27 জন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আজকে যে চ্যালেঞ্জটা আমাদের নেওয়া হয়েছে, আমি বলবো এই ইলেকশনগুলো বিগত যতগুলো হলো সেইভাবে কিন্তু মৃত্যুটা না হলেও ব্লাড শেড হয়েছে, রেস্টেন করা হয়েছে। এটা কেন জয়ন্তদা? আমার একটা প্রশ্ন, এক হাতে তো তালি বাজে না। এই যে 57 জন, 53 জন, 50 জন মারা গেছে, তো এক হাতে তালি বাজেনি। বিরোধী দলের সমানভাবে একটা ব্যাপার ছিল বলেই তো এই জিনিসটা হয়েছে। জয়ন্তদা, এখানে প্রশ্নটা কি জানেন? আমার মনেও আমি ইলেকশন কমিশনকে বিভিন্ন টিভি চ্যানেলের থ্রু দিয়ে আমি হাত জোর করে অনুরোধ করেছিলাম যে আপনারা যে কেসগুলো হচ্ছে, সেই সংশ্লিষ্ট কেসগুলো হচ্ছে, বিশেষ করে মার্ডার কেসগুলো যদি হয়ে থাকে, সেগুলো তদন্তটা কি রেজাল্ট, কি পরিস্থিতি হয়েছে। যদি তারা ইনোসেন্ট হয়, দে শুড বি অ্যাকুইটেড, দে শুড বি রিলিজড। কিন্তু যদি আজকে তাদের এগেনস্টে মার্ডার করে, আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আমার মনে আছে সন্দেশখালীতে 6/8/2019 ভাঙিপাড়াতে বিডিওকে যখন মারা হলো, এই আন্ডার দ্য লিডারশিপ ওই শাহজাহান। আমি বলতে বাধ্য হচ্ছি আপনাকে, আপনি যখন এই কথা বলেছেন,
তাহলে দেখুন আজকে 8/6/2019 তিনজন মার্ডার হয়েছিল, তিনজন আন্ডার দ্য লিডারশিপ এই শাহজাহান, এন্ড আরো তিনজনের নাম এফআইআর নেমড অ্যাকিউজড হয়েছিল। জয়ন্তদা, ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে সেই তদন্তটা ত্বরান্বিত করার জন্য সিআইডি কে দেওয়া হলো। আপনি কি জানেন সেই বছরই সেই সিআইডি যে চার্জশিট দিল তাতে শাহজাহান এন্ড আদার্স এর নামটা বাদ। আমি আজকে কেন বলছি, গত 4 তারিখে আজকে জনস্বার্থ মামলা হয়েছিল, যে ভদ্রমহিলার স্বামী এবং তার স্ত্রীকে মারা হয়েছিল খুন করে, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হলে জনস্বার্থ মামলা হয়েছিল। জনস্বার্থ মামলা হাইকোর্ট যখন গত 4 তারিখে সিডি চাইলো, আপনি অবাক হয়ে যাবেন। ইট ইজ অ্যান আইরনি অফ ফেট যে আজকে পুলিশকে কেন মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না, সিআইডি কে কেন তারা তাড়াহুড়ো করে একটা সাপ্লিমেন্টারি কেসে চার্জশিট দিয়ে শাহজাহানের নামটা ঢুকিয়েছে। আপনি বলুন যে সাধারণ মানুষ, হ্যাঁ আপনি যদি বলেন অল ইন্ডিয়া অনেক জায়গায় এরকম চিত্র, আমার এই বাংলায় রবীন্দ্রনাথ রয়েছে, আমার এই বাংলা হচ্ছে বিবেকানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল, অন্য স্টেটে তো রবীন্দ্রনাথ নেই। তাহলে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে জীবনানন্দ দাশ, আমাদের যে এখানে যে আমাদের একটা ঐতিহ্য, ভাতৃবন্ধনের ঐতিহ্য, সেটা আজকে খণ্ডন হচ্ছে কেন? এবার অনেকে বলে দেখুন সেটা বামফ্রন্ট আমল থেকে ছিল, আমরাও দেখেছি, কিন্তু আমি বামফ্রন্ট আমলে তারা ডাকাতি করেছে বলে আমি ডাকাতি করাবো? হোয়াট ইজ দিস? অতএব এই ক্ষেত্রে আমার বাংলায় ভালো ভালো আইপিএস অফিসার আছে, ভালো ভালো পুলিশ অফিসার আছে, তারা কন্ট্রোল করতে পারছে না কেন? কেন মুখ্যমন্ত্রীকে আজকে বকটুই কাণ্ডে গিয়ে বলতে হয়েছিল যে 1 সংখ্যক পুলিশ অফিসারের জন্য আমার ফেস লস হবে কেন? হোয়াট ইজ দ্য রিজাল্ট? এই বক্তব্যের রিজাল্ট কি? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সোজাসুজি মুখ্যমন্ত্রীর সাথে ফোন করো বলে একটা ফোন কল দিয়েছিলেন, সোজাসুজি অভিষেককে ফোন করে একটা ফোন নাম্বার দিয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে 11 বছর ধরে সন্দেশখালীতে যে নক্কারজনক ঘটনা হচ্ছে, এইটাই কি তার পরিচয়? আজকে আপনি আমাকে বলুন, আমার পশ্চিমবঙ্গ নয়, আমার ভারতবর্ষ নয়, আমার আজকে সারা পৃথিবীতে যে মেসেজটা গেছে, এটা কি আজকে আমার বাংলার পক্ষে শুভ? এটা সন্দেশখালী নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। সন্দেশখালীতে 2টি ভিডিও প্রকাশ করা হয়েছে। 2টো ভিডিওতে একজন বিজেপির নেতা তিনি বলছেন যে টাকা দিয়ে বিষয়টি করা হয়েছে, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে একজন মহিলা তিনি বলছেন যে তাকে জোর করে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়েছিল। এই বিষয়ে কি বলবে? 2টো ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন জয়ন্তদা, এখন না আধুনিক প্রযুক্তি বেরিয়ে গেছে, অনেক আধুনিক। জানেন এফএসএল সিএফএসএল এর মধ্যে অনেক ডিফারেন্স আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স। আপনাকে বলে দিই যে একটা ইলেকশনে সাধারণ মানুষের কাছে নির্বাচিত যারা হবে তারা বলবে এমপ্লয়মেন্ট কি করে হবে, হসপিটাল কি করে বাড়াবে, কি করে। আজকে আপনি আমাকে বলুন তো, আমি বলতে বাধ্য হচ্ছি যে 2022-2023 যে ইন্ডাস্ট্রি মেলাটা হলো, ছেড়ে দিন কিছুই তো হয়নি, কিন্তু স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে যে অ্যানাউন্সমেন্ট করেছিল ইন্ডাস্ট্রি হবে, সেটা কি আপনি আমাকে বলুন? আপনার তো সৌরভ গাঙ্গুলির সাথে অনেক বন্ধুত্ব আছে, আলাপ আছে, কোথায় বলুন? আজকে যে এই যে 2টো ইলেকশন পরীক্ষা পাশ করলো, 6 আর 14 থেকে 15 লক্ষ ছেলে মেয়ে আজকে চাকরি পেয়েছে, কোথায়? এবার আপনাকে বলি, ভিডিও যেটা হয়েছে আপনি জানেন গঙ্গাধর কয়াল, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা বলছি, যারা দর্শক কিন্তু শুনে রাখুন। এই গঙ্গাধর কয়ালের সাথে আজকে 30 থেকে 35 মিনিট নাকি আলোচনা হয়েছে। দেখুন, আমি বাড়ি যাব, ভাত খাবো না, এই আমি বাড়ি যাব, এই খাবো না নাটাকে যাবর পরে এনে আমি বাড়ি যাব না করে দেওয়া হয়েছে। কেন বলছি আপনাকে? গঙ্গাধর কয়াল গত কয়েকদিন আগে হাইকোর্টে একটা রিট পিটিশন জমা দিয়েছে, থ্রু কাকে? একজন অ্যাডভোকেটের নাম বলছি না। উনি এখানে বলছেন যে আমার এগুলো সমস্ত কনকক্টেড এবং আমার বাড়ি আমার পরিবারকে আজকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আপনাকে যখন আপনি সন্দেশখালী বললেন, আপনি নোট নিন, আমি একটা ভাইটাল ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি। কেন আপনাকে দিচ্ছি? গত 10/4/2024, দর্শকবৃন্দ আপনারা শুনে রাখুন, গত 10/4/2024 অ্যাডভোকেট জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্ট অন বিহাফ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট, উনি কি ডিক্লেয়ার করলেন? উনি আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে বলছেন যে মিলর্ড, সিবিআই কে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি বিগত 4 বছরের মধ্যে 42টা কেস হয়েছে, ভেরিয়াস কেস, তার মধ্যে 376 রয়েছে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা যারা অ্যাডভোকেট আছেন আমার এগেইনস্টে ডিফামেশন স্যুট করে দিন। উনি গত 10/4/2024 আজকে এটা আজকে নিজে দাঁড়িয়ে বলেছেন। অতএব এই ক্ষেত্রে চার্জশিট হচ্ছে, এই ক্ষেত্রে আজকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন স্বীকার করেছে আপনি কি জানেন জয়ন্তদা? 600 এফিডেভিট করে আজকে হাইকোর্টে জমা হয়েছে। আপনি কি জানেন আজকে সন্দেশখালী যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে যে টেবিল চেয়ার নিয়ে বসেছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই টেবিল চেয়ারে আজকে কেন আজকে 140টা সম্পত্তি আজকে জমি রিটার্ন দেওয়া হচ্ছে? কি কারণে? যদি মিথ্যা হয়ে থাকে, যদি শাহজাহানের বিরুদ্ধে আজকে কনকক্টেড হয়ে থাকে, যদি ফলস হয়ে থাকে, তাহলে জমিগুলো রিটার্ন দেওয়া হচ্ছে কেন? আপনি জানেন ওয়েটল্যান্ড, আপনি জানেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট কত ভয়ঙ্কর অ্যাক্ট।
আজকে যে ওখানে সিলুটাইটের জমিগুলো নিয়ে আনা হচ্ছে আজকে কত বছর ধরে, যদি না নিয়ে নেওয়া হয় তার জমিগুলো ভাই রিটার্ন দেওয়ার প্রশ্নটা কেন? আমি বলছি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে, কারণ আমি মনে করি যে এক সংখ্যক এই সমস্ত অসভ্য বর্বরতার জন্য আজকে সরকারের বদনাম হচ্ছে। কেন আজকে দীর্ঘ 11 বছর ধরে যে মানুষগুলো, একজন মানুষ যারা বলছে সেগুলো আপনারা ভিডিও দেখে বলছে এগুলো সাবস্টেন্সিয়েট করছে, কিন্তু তাদের কান্নাটা যখন বলছে সেটা বলছে তখন কনকক্টেড, এটা বলছে ফলস, এগুলো সমস্ত মোটিভেটেড। হোয়াট ইজ দিস? আজকে যারা সন্দেশখালী, আমি সন্দেশখালী কেন বলবো, কোচবিহারে গত ইলেকশনে যে আজকে শত শত মানুষ আজকে ওখান থেকে হিন্দু মুসলিম আসামে গিয়ে শেল্টার নিল এবং সেখানে যে একটা লঙ্গনখানা করা হয়েছিল, আমি তো কোচবিহারে চাকরি করেছি, প্রায় 3 থেকে 4 হাজার আজকে গ্রামবাসী সাধারণ ভোট দেওয়ার অপরাধে তাদেরকে আজকে মেরে তাড়িয়ে দেওয়া হলো। কেন? আজকে আপনাকে বলছি, মাননীয় গভর্নর যখন আসামে গিয়েছিলেন, আসামের গভর্নর এসে দেখেছে লঙ্গরখানা গিয়ে কিভাবে আজকে মাসের পর মাস পড়ে আছে। এটা কি অ্যাডমিনিস্ট্রেশন চলছে? আপনি বলছেন কি সব পুলিশ অফিসার দায়ী? আপনি কি বলছেন যে সন্দেশখালীতে যে সমস্ত পুলিশ অফিসার কাজ করেছে তারা দায়ী? নেভার। অনেকের আইডিয়া নেই যে থানার অফিসার ইনচার্জ অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ সুপিরিয়র অফিসার করে। আজকে ডিজি সাহেব যিনি আছেন, আজকে রাজীব কুমার, আমি শ্রদ্ধা করি, ওনার মতো আইপিএস অফিসার ইন্ডিয়াতে নেই, কিন্তু উনি যখন ওখানে পৌঁছালেন, এডিজি আজকে ওখানে পৌঁছালেন, কিন্তু তার পরবর্তীকালে আপনি আমাকে বলুন, এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে ইলেকশনের পরে সেই মহিলাদের কি হবে? আপনি আমাকে বলুন এ কথা। না, আমার একটাই প্রশ্ন, তোমার কথা শুনে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে একটা এমন ব্যাপার চলছে যেখানে বিজেপি তারা আসবে এবং মাসিয়ার ভূমিকা পালন করবে। দেখে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরকার বোধহয় ললেসনেসের দিকে নজর দিচ্ছে। এই সম্পর্কে তোমার বক্তব্যটা কি পরিষ্কার? জয়প্রদা, আপনি বোধহয় দীর্ঘদিন চাকরি করেছেন, আমার চাকরি জীবনে 22 বার বদলি হয়েছে, সে বামফ্রন্টই বলুন কংগ্রেস আমলেই বলুন। আমি কোনো পার্টিবাজি পছন্দ করি না, আমি অ্যাডমিনিস্ট্রেশন বুঝি। আমি অফিসার ইনচার্জ হব, আমার এলাকায় মানুষ গণতান্ত্রিক পথ অবলম্বন করে নির্ভয় থাকবে। যদি আমি না পারি, আমার উপর পেশায় বদলি হয়ে যাবো। আমি 60 বছর চাকরি করবো। আই এম নট সিলেক্টেড, আই এম ইলেক্টেড। আমি 60 বছর চাকরি করবো। এবার আপনি আমাকে বলছেন বিজেপি কি করবে না করবে, আই এম নট ইন্টারেস্টেড। আমি নট ইন্টারেস্টেড। অল ইন্ডিয়াতে আরো অনেক ঘটনা আছে, দুর্নীতি নিয়ে আরো ভয়ঙ্কর ঘটনা আছে। দুর্নীতি এখন বোধহয় রেজিস্টার্ড হয়েছে, কারণ পার্লামেন্টে 553 জনের মধ্যে 240 জন হচ্ছে ফৌজদারি মামলা, রেপ, ডাকাতি। কি বলছেন আপনি জয়ন্তদা? কারা আজকে নির্বাচিত হয়ে যাচ্ছে, কারা নির্বাচিত করছে? অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার অ্যাডমিনিস্ট্রেশন, আমার বাংলায় অন্ততপক্ষে মানুষের মৃত্যু ব্লাডশেডটা থাকুক। আমি আপনাকে বলছি, কয়েকদিন আগে না, ব্লাডশেড তো হয়েছে নিশ্চয়ই, কিন্তু সেই ব্লাডশেডটা কি এক হাতে তালি বেঁধেছে না 2 হাতে তালিটা বেঁধেছে? আমাকে যদি কেউ মারে তাহলে আমি প্রতিহত করব। আমার ইন্ডিয়ান পেনাল কোড রাইট অফ প্রাইভেটি। তার মানে তৃণমূল কংগ্রেস মেরেছে, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল প্রতিহত করেছে, এটাই কি দাঁড়াচ্ছে? কালকেই বোধহয় মনে হচ্ছে একজন শাসকের একজন খুন হয়ে গেল। ঠিক খুন হয়ে গেল, কিন্তু কেতুগ্রামে। আমি বলছি যে এই যে বাতাবরণটা, আমি ভোট দেব, নিরপেক্ষভাবে যাব, আমি কি আর্মস দিয়ে যাচ্ছি? আরে ভাই, অনেকে জানে না যে ইলেক্টেড পার্সন যেটা কি কন্টেস্ট করছে তার নিয়মটা কি। কে ইনসাইড অফ দ্য বুথ ঢুকতে পারে জানে না নিয়ম। এই নিয়মগুলো 500 মিটার বা 100 মিটার বা 200 মিটার মধ্যে কারা কারা থাকতে পারে। জয়ন্তদা, আমি বলি আপনাকে, শুনিনি, প্রথম থেকে যদি আপনি হ্যান্ডেল না করতে পারেন, প্রথম দিন যেদিন আপনি গেলেন ওখানে, যেদিন নাকি ওই সব ভোট কর্মীরা যাচ্ছে, তার আগের দিন রাত থেকে যদি টাইট না করতে পারেন, তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা আপনাকে বলে দিই, আপনি কি জানেন যে আমাদের একটা কত সুন্দর আইন রয়েছে, যে সমস্ত হিনিয়াস ক্রাইম করে তাদের বুক করা হয়েছে? আপনি আমাকে বলুন কজন? আমাদের তো সুপিরিয়র অফিসাররা রাত দিন খেটে আজকে আমাদেরকে বলেছে যে তোমাদের ওখানে যারা এফআইআর নেমড অ্যাকিউজড, ওয়ারেন্ট রয়েছে, যারা রুট অফ অল এভিলস, তাদের অ্যারেস্ট করো, তারা যাতে জামিন না পায়, ইলেকশনের পরে জামিন পায়। আমাদের কত খাটতে হয়েছে, 110 প্রসিকিউশন দিতে হয়েছে। আপনি আমাকে বলুন, আমার সাথে তো চাকরি করেছে, এখন তো 10-12 জন এখন আইসি হয়েছে। আমি বলি যে আজকে ইলেকশন যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য কটা আসামিকে আজকে বুক করা হয়েছিল? আপনি আমাকে বলুন, তাদের এগেইনস্টে কজন 110 জানে কি করে প্রসিকিউশন দিতে হয়? তাহলে আমার এলাকায় আপনি নিজে জানেন জয়ন্তদা, যে সমস্ত ডাকাতকে আমি রিহ্যাবিলিটেট করেছি, যারা জীবনের মূল স্রোতে ফিরে এসছে, যাদেরকে আজকে পুলিশ দেখলে পালাতো, আপনি কি জানেন সেই সমস্ত ডাকাতদের এখন নাকি সিকিউরিটি গার্ড দিয়ে রাখা হয়েছে? লজ্জা হয় না? আজকে আপনি জানেন, হ্যাঁ আপনি বলবেন হুগলিতেও আজকে এক সময় বাম সময় আমলে একের সময় ভোট হতো 90%, 99%। আমি তো এটা আশা করবো না। আমি যে সমস্ত থানায় চাকরি করছি, দর্শক বৃন্দ, আপনারা যদি মগরাহাট, উস্তি, মথুরাপুর, বাসন্তী থাকেন,
আপনারা একটা এক্সাম্পল দিন যে এতগুলো ইলেকশন আমি পাস করিয়েছি, কোথাও এতটুকু অভিযোগ হয়েছে কিনা যে বুথ দখল হয়েছে। আচ্ছা, এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে, এই কেন্দ্রীয় বাহিনীর কাজটা কি? কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এখতিয়ার যেখানটা আছে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী কি পারে রাজ্য পুলিশের এখতিয়ারকে, স্পর্ধা ক্ষমতাকে খর্ব করে তারা এগিয়ে যেতে? অনেকে ভ্রান্ত ধারণা আছে যে কেন্দ্রীয় পুলিশ যখন আসে এই যে রুট মার্চ করে ওই টাটাগড়ের উপর থেকে ফুল ফেলে, কিন্তু রাজ্য পুলিশের আন্ডারে কিন্তু কেন্দ্রীয় পুলিশকে থাকতে হবে। এই যে রেড গুলো হয় 20 জন 25 জন, আজকে দেখলাম সন্দেশখালীতে একটা বিশাল বাহিনী গেছে, তো ওদের কি হবে? ওরা তো যাবে, ওরা যে লোকাল পুলিশ স্টেশন তারা ঘুরিয়ে নিয়ে যাবে ওদেরকে নিয়ে। শান্তদা তিরিজালা থানায় থাকতে, শুনে নিন দর্শক বৃন্দ, 2011 সাল তিরিজালা থানা থাকতে আমাদের এসপি ডেকে বলেছিল কোন ক্রাইম যেন না হয়, কেউ যেন বুথ দখল করতে না পারে, অ্যাকশন করো। আমরা এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যে সমস্ত লিস্টেড ছিল তাদের বাড়ি থেকে রেড করে তুলে নিয়ে এসেছিলাম, তার জন্য অনেক অভিযোগ হয়েছে, বয়ে গেছে। আমি শান্তিপূর্ণ ভোটটা করাবো, আমি মানুষ যাতে শান্তিপূর্ণ ভোট দিয়ে তার নিজস্ব ভক্তিকে, নিজস্ব ক্যান্ডিডেটকে ভোটটা দিতে পারে সেই দিকে আমি থাকবো। হোয়াট কামস এন্ড গোস, আমার কি যায় আসে, আমার বদলি করে দিন। কিন্তু মানুষ তো আজও, মানুষ কত পুলিশ অফিসার আজকে দ্য রিস্ক অফ দেয়ার লাইফ আজকে ইলেকশন কমপ্লিট করেছে। কিন্তু আমি আজকে আপনাকে কথা বলছি, আপনি বলবেন আমি তৃণমূল। আমি বীজ কেশর যখন নাকি আজকে ওই কুস্তিগির নিয়ে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম, আমি যখন আজকে বিলকিস বেগম নিয়ে প্রতিবাদ করেছিলাম, আপনি আমাকে বলছে আপনি তৃণমূল হয়ে গেলেন, আপনি বিজেপি হয়ে গেছে, আর বলতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, আমার প্রথম কর্তব্য হচ্ছে ইলেকশন কমিশন ডিজিকে বদলি করে দিল। ইলেকশন কমিশন দেখছে কারা কারা আজকে এই সমস্ত রুট অফ অল ইভিলস। ইলেকশন কমিশন আজকে দেখছি যে সন্দেশখালীতে, যেখানে আমি আপনাকে বলি ইলেকশন কমিশন কি স্যাক্রোস্যান্ট? না, আমি মনে করি ইলেকশন কমিশন এখন টিএম সেশনের দরকার ছিল। কারণ কি, আপনি আমাকে বলুন যে হাইকোর্টে যখন নাকি হাইকোর্টের তদারকে যখন নাকি আজকে সন্দেশখালীতে কেসগুলো হচ্ছে, ইডি যখন করছে, সিবিআই, সেখানে আবার কি করে কেস হয়? কি করে আজকে রেখা পাত্রকে কি করে হ্যারাস করা হচ্ছে? আজকে রেখা পাত্র স্টেটমেন্ট গুলো দেখুন, টিয়ার্স মানে চোখের জল পড়ছে মেয়েটির। আমি মনে করি জয়ন্ত দা, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি বহুদিন ছিলাম, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, ওনার লড়াইকে, প্রথম জীবনের লড়াইকে। কিন্তু আমি মনে করি যে আজকে যদি ওনাকে শ্রদ্ধা করে থাকি, তাহলে আমার সন্দেশখালীর যে মেয়েটি আছে রেখা পাত্র, সে আমার গর্ভধারিণী মায়ের সন্তানের মতো মনে করি। তার আপসীন সংগ্রামকে আমি স্যালুট জানাই। যেভাবে আজকে উনি, আপনি জানেন যখন এলিগেশনটা দিচ্ছে দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন মার্ডার, তাকে মার্ডার করে দিত, কিন্তু ইনস্পাইট অফ দিস 3টে সন্তান, স্বামী থাকে তামিলনাড়ুতে, কিন্তু তা সত্ত্বেও সন্দেশখালী মা বোনেদের জীবন রক্ষা করার জন্য, তাদের ইজ্জত রক্ষা করার জন্য আজকে ফার্স্ট কিন্তু কমপ্লেনটা দিয়েছিল। আমরা স্যালুট করবো না, আমরা জানাবো না তাকে, তার আহ্বানে আজকে তাকে নিয়ে আজকে যা তা কথাবার্তা হচ্ছে, চরিত্র হনন করা হচ্ছে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যদি অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকতো তাহলে কিন্তু সন্দেশখালী নিয়ে এই সরকার, এই বাংলার কিন্তু মুখটা পুড়তো না। অর্থাৎ প্রশাসন শেষ কথা বলে, এবং প্রশাসন, অরিন্দম আচার্য যে বক্তব্য তাই অনুযায়ী, যে ভোটের সময় প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং প্রশাসন যদি সঠিক কাজ করতে পারে, তাহলে সেই ভোট অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্যে যাবে। আদারওয়াইজ ভোট কিন্তু একপেশে হবে, কেন্দ্রীয় বাহিনী হোক অথবা রাজ্য পুলিশই হোক। এই যে বর্তমান নির্বাচন ব্যবস্থায় ইলেকশন কমিশন একটা ভূমিকা নেয়, এবং ইলেকশন কমিশন স্যাক্রোস্যান্ট তারা কিনা তাই নিয়ে প্রশ্ন উঠে যায়, কারণ নির্বাচন কমিশন সম্পর্কে অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে। আমার প্রশ্ন, রাজনৈতিক দলগুলো কি নিজেদের দায়িত্ব কর্তব্য পালনে যথাযথ হয়ে রয়েছে? জয়ন্তদা দেখেছেন এখন যে সমস্ত গুলো দেখছি, এই ভিডিও, এই সমস্ত চরিত্র হনন, এইসব নানা রকম, আমার অনেক সময় মনে হয় বাজারে গেলে না, যখন মাছের দোকানে যায়, যখন ওজন কম হয় যে ঝগড়াটা হয়, যেখানে কাপড় কাচা নিয়ে যে ঝগড়াটা হয়, এখন ঠিক সেই ঝগড়াটা হচ্ছে। মানুষের উন্নতি, সমাজের উন্নতি, আমার ইন্ডাস্ট্রি কি হলো, বেকার ছেলেরা চাকরি কোথায় পেলো, সেইগুলো নিয়ে আলোচনা নেই, শুধু একে অপরের বিরুদ্ধে এই সমস্ত চরিত্র হনন নিয়ে। আমি আপনাকে আজকে একটা কথা বলছি, অর্থাৎ কলতলা ঝগড়া হচ্ছে। আমি আপনাকে বলছি, লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। জয়দাদা আপনি জানেন যে আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমি যাই, আমার আত্মীয় পরিজন সমস্ত বিদেশে রয়েছে, তারা কি মেসেজ দিচ্ছে, তারা কি দেখছে, আমি আপনাকে বলছি, দেখুন এই ভিডিও ভয়েস দিয়ে বলছি, আপনি তো সব খবর রাখেন। অধীর চৌধুরী 3-4 দিন আগে একটা বক্তব্যে বলেছে যে আপনারা বিজেপিকে ভোট দিন। দেখুন কি অবস্থা। এইটা ইলেকশন কমিশন গত পরশুদিন ডিক্লেয়ার করেছে, অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে দিস ইজ ফেক।
তাহলে তুমি যদি আজকে, আমি ইলেকশন কমিশনকে অত্যন্ত পেড বাই রেসপেক্ট টু ইলেকশন কমিশন এন্ড আদার্স, তুমি যদি ওই ইস্যুটা করো, তাহলে আজকে সন্দেশখালী মেয়েদের বিরুদ্ধে যেগুলো হচ্ছে, হাইকোর্টে 600 এফিডেভিট জমা পড়েছে মেয়েদের, আপনি কি বলছেন এগুলো ফলস? আজকে আপনি আমাকে বলুন যে অ্যাডভোকেট জেনারেল আজকে বলছে যে আজকে 42টা কেস হয়েছে, তার মধ্যে রেপ কেস হয়েছে 376 রয়েছে, এটা কি করে আজকে অ্যাভয়েড করতে পারে? অতএব এই সমস্ত যারা বলে বেড়াচ্ছে, তারা পয়েন্ট পাওয়ার জন্য বলছে, তাদের একটাই কাজ আমার মনে হয়, মা সম্মান ইজ্জত নষ্ট করে এলাকা দখল করো, যা খুশি তাই করো, নারীকে আজকে অপমান করো, কিন্তু আমাদের ভোটটা দাও। কেন আপনি বলছি, আপনি যে ছেলেগুলো আজকে ভাতৃ হত্যায় মেতে উঠেছে, আপনি দেখুন সব ইয়ং ছেলে, সব ইয়ং ছেলে। আমি যখন দেখি, তখন আমি যখন কাশ্মীরে গেছিলাম, তখন আমি দেখছিলাম, শুনছিলাম যে পেল্টিং অফ স্টোন, একটা ঢিল মারলেই হচ্ছে 500 টাকা পাচ্ছে। আজকে যে ছেলেগুলো আজকে লড়াই করছে, যেগুলো আজকে লাঠি নিয়ে মার্সিলেসলি মারছে, তাহলে তারা কি বিনা পয়সায় করছে আপনি ভাবছেন? আজকে আমি দেখলাম যে ওখানকার যিনি এমপি দাঁড়িয়েছেন, সেখানে আজকে নাকি 20 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা। আমি এগুলো বিশ্বাস করতে পারি না, কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা ঘটনা তো হচ্ছে, এটা হবে কেন? আমাদের এখানে কি নেই জয়ন্তদা, আপনি আমাকে বলুন তো, কেন আপনাকে? আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে বলি, ওনাকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদে আজকে উনি মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু উনি মুখ্যমন্ত্রী হয়ে যে মেসেজটা দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই, বদল নয় বদল নয়, হ্যাঁ বদলা নয় বদল চাই, বদলা নয় বদল। আপনি আমাকে বলুন তো, কেন আমি আজকে বলছি, কেন আমি আজকে সোচ্চার হচ্ছি? গত ইলেকশনের আগে, গত ইলেকশন 2000, দর্শক দিনে শুনে রাখুন, আমি আপনারা যদি চান ফোন নাম্বার দিয়ে দেবো। গত ইলেকশনের আগে 5 মে ফার্স্ট উইকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা টেলিফোন নাম্বার দিয়েছিলেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ফোন নাম্বার দিয়েছিলেন, এক ডাকে অভিষেক। আপনি আমাকে বলুন তো, আমি বলতে যাচ্ছি এই কারণে, গত ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে মে মাসে ফার্স্ট উইকে এটা হয়েছে, কিন্তু তারপরে যে ইলেকশন, 58 জন মানুষের মৃত্যু। কে মারা গেছে আমার দেখার দরকার নেই, আমি কে সিপিএম কে কংগ্রেস আমার দেখ, 5800 মানুষ আজকে মারা গেছে। আপনি কি বলতে যাচ্ছেন জয়ন্তদা? আজকে যে মারা গেছে তার কেসগুলো কি পজিশন? এই শাহজাহানের মতো কেস। অতএব তারা হাউ দে উইল বি রেকটিফাইড? যে সমস্ত ক্রিমিনালরা আজকে একটা শোয়িং হস্টেল অ্যাটিটিউড, আর্মস অ্যামুনেশন নিয়ে শাহজাহানের বাড়িতে, আপনি জানেন শাহজাহান আজকে কেন বলছে জয়ন্তদা, কেন বলছে যে আজকে কোর্টে যখন যাচ্ছে বলছে আমি ইডি এবং সিবিআই তদন্ত চাই? আপনি কি জানেন, ইন পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন, এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তার ওই বাড়িতে গিয়ে যেভাবে নাকি আর্মস অ্যামুনেশন, এক্সপ্লোসিভ সাবস্টেন্স কালেক্ট করেছে, ভাবা যায় নাকি? আপনি জানেন এনএসজি কথায় কথায় যে ইডি সিবিআই দেওয়া হচ্ছে, এটা সম্পর্কে একজন প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে তোমার বক্তব্য কি? তার মানে কি পশ্চিমবঙ্গের পুলিশ একেবারেই অকর্মণ্য? বিগত দিনের যদি যেগুলো থাকে, আপনি জানেন অনেকের অভিজ্ঞতা নেই, দর্শক কিন্তু আপনাদের বলি, আপনাদের যারা বলবেন না, আপনি বলবেন এই কথাটা, ইডি সিবিআই এনআইএ কখনো নিজস্ব স্বতঃপ্রণীত কেস করতে পারে না, আইদার স্টেট গভর্নমেন্ট অর স্বরাষ্ট্রমন্ত্রী, আর তা নয়তো হচ্ছে কি হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো তদন্ত হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু করেনি, সেগুলো কিন্তু অ্যাজ পার দ্য ডাইরেকশন এন্ড ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট আজকে সিবিআই নিচ্ছে। আপনি জানেন সিবিআইটা সাধারণত অল ইন্ডিয়া ক্রাইমটা করে, কিন্তু সেইখানে যদি অর্থের ব্যাপারটা আসে তখন ইডি অটোমেটিক্যালি চলে আসে। আর ইডি যে চলে আসে আজকে, কিন্তু যে সমস্ত তদন্তগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমি একটা কথা বলি, হাইকোর্ট সম্পর্কে অবশ্যই আমরা হাইকোর্টকে স্যাক্রোস্যান্ট বলে থাকি, এবং হাইকোর্ট সম্পর্কে কোন রকম মন্তব্য করার এখতিয়ার কোন মানুষেরই থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি অবসর নেবার পরে বিজেপিতে যোগদান করলেন, এর দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে আপনি বলুন যে অবসর পাওয়া 6 বছর আগে প্রসূন ব্যানার্জি কি করে আইপিএস আইজি হয়ে আজকে জয়েন করে গেল? আপনি বলুন না আমাকে। হুমায়ুন কবির একজন আইজি, সে আগে ইলেকশনে দিয়ে চাকরি ছেড়ে জয়েন করলো কি করে? আমি মনে করি যে অভিজিৎ বাবুর বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলছেন, আপনারা জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 226 and 32, অভিজিৎ বাবু যদি কোনো ইলিগাল অর্ডার দেয় তাহলে ডিভিশন বেঞ্চ আছে, ডিভিশন বেঞ্চ যদি আপনার পছন্দ না হয় 32 ইন্ডিয়ান কনস্টিটিউশন সুপ্রিম কোর্টে যেতে পারে। গিভেন ওয়ান এক্সাম্পল, একটা মাত্র ছাড়া বিগত দিনে যতগুলো অর্ডার উনি করেছেন, আপনারা একটা দেখুন যে সমস্ত অনৈতিক, এবং তার জন্য তো আছে। তার মানে কি আমাদের বুঝতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশন নেই দেশে, লেজিসলেশন নেই দেশে, কেবলমাত্র আইন রয়েছে এবং আইনই সমস্ত দেশটাকে চালাচ্ছে? এটা তো হয় না, কারণ আপনি জানেন যে আইন প্রণয়ন করা হচ্ছে লোকসভা থেকে,
লোকসভাতে আপনি বলুন বিলকিস বেগমের যে কাহিনীটা, আমি তো দেখেছি একটা প্রেগনেন্ট লেডি, তাকে এতজন মিলে রেপ করলো, সে 10 বছর খেটে বেরিয়ে চলে এলো। তাহলে আপনি বলুন এর থেকে ঘৃণ্য অপরাধ কি হতে পারে? আজকে কুস্তিগির যার কথা বলছি, সে তার ছেলে আজকে রেপ কেসে আসামি হয়ে গেছে। আপনি বলুন, তাহলে এই জন্যই বলছি যে অল ইন্ডিয়ার দিক থেকে তাকালে বাংলার মানটা কিন্তু অনেক উপরে, জয়ন্তদা। মানে ঠকবাজতে গাউজার, এটাই গাউজার হয়েছে, কিন্তু আইন তো রয়েছে। মনে রাখবেন, মানে প্রপার প্রেয়ার নেভার গোজ আনঅ্যান্সার্ড ইফ ইট ইজ ফ্যাক্ট, প্রপার অ্যাকশন ইন প্রপার টাইম নেভার গো আনঅ্যান্সার্ড। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফোনটা ছাড়বেন না। আপনারা বলুন তো, এই যে ছেলে মেয়েগুলো আজকে আজকে বিভিন্ন স্টেশনে আজকে পানির পিক ফেলছে, অনেক ছেলেটা মলমূত্র ত্যাগ করছে, শিয়ালদা বলুন হাওড়া বলুন, ওই ছেলেগুলো তো আজকে মেট্রোতে গিয়ে করে না, ওই ছেলেগুলো তো আজকে এয়ারপোর্টে করে না, বিকজ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ওখানে। অ্যাডমিনিস্ট্রেশন ইনস্ট্যান্ট পানিশমেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। আরে ভাই, রেপ কেসের আসামি কোর্টে যাচ্ছে, বিভিন্ন কোর্টে যাচ্ছে ফুলের মালা দিয়ে, ওখান থেকে রিলিজ হয়ে আসছে ফুলের মালা দিয়ে এলাকা ঘোরাচ্ছে। তাহলে আমি বলি, তাহলে আমাদের দেশের আজকে আইনটা কোন জায়গায় পৌঁছেছে আপনি ভেবে দেখুন। অর্থাৎ অরিন্দম আচার্যের বক্তব্য হচ্ছে যে আইন এবং প্রশাসন যদি ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক থাকতে পারে, নয়তো কিন্তু কোনো কিছু ঠিকভাবে চলবে না। এবং ঠকবাজতে গাউজার অরিন্দম যে কথাটা বলেছেন যে বিজেপি তৃণমূল নয়, সমস্ত রাজনৈতিক দল অ্যাক্রস দ্য বোর্ড তাদের অনেক বেশি সচেতন হতে হবে। এই সচেতনতা কি সত্যিই ফিরবে? একদম জয়ন্তদা, মানে আমি চাই লিডারশিপ। আপনি মনে রাখবেন যে সেই লিডার শুধু যে আজকে যে রাজনৈতিক কিছু নেতা আছে না, তারা কি করে পরবর্তীকালে ভোটে দাঁড়িয়ে আজকে ইলেকশনে যেভাবে হোক জিতে আজকে হয় অঞ্চল পঞ্চায়েত প্রধান, নয় একটা মিনিস্টার, নয় আজকে কাউন্সিলর হতে যাচ্ছে, কিন্তু যে নাকি লিডার হবে না, সে নেক্সট জেনারেশনের কথা চিন্তা করবে যে আগামী দিনের প্রজন্মের ছেলে মেয়েগুলো কি করবে। অতএব আমাদের মনে হচ্ছে যে আজকে লিডারশিপের অভাব রয়েছে। আমাদের মনে হচ্ছে আজকে দেশ স্বাধীন হওয়ার জন্য যে হাজার হাজার নর নারী যে আজকে একটা রিস্ক অফ দেয়ার লাইফ হাসি মুখে মৃত্যুকে বরণ করে দেশকে আজকে স্বাধীন করেছিল, তাদের আত্মা জয়ন্তদা কাঁদছে। তারা কি দেখছে আজকে? ভাতৃ হত্যা দেখছে, চার সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই মাতাল সুপরিকল্পিত ডাকাতি, নারী হত্যা, নারীর আজকে অত্যাচার, অসহায় মায়ের চিৎকার, শিশুর হাহাকার ছাড়া এই চিত্রটা কি আছে আপনি আমাকে বলুন। আমি বিজেপি ছাড়ি না, আমি টিএমসি ছাড়ি না, আমি চাই মানুষের গণতান্ত্রিক অধিকার। আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমাকে রাইট দিয়ে থাকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি প্রধানমন্ত্রীকে রাইট দিয়ে থাকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি মুখ্যমন্ত্রীকে রাইট দিয়ে থাকে, ওনারা যে সুবিধা পান, তাহলে প্রথমে ইন্ডিয়ান কনস্টিটিউশন 1 থেকে 395 মধ্যে দেখুন, প্রথমে আছে দায়িত্ব হচ্ছে ভারতবাসীর প্রত্যেক নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে হবে। সেই নিরাপত্তাটা কোথায়? আজকে প্রত্যেক ইলেকশনে আমরা দেখছি মানুষের মৃত্যু। অন্যান্য স্টেট গুলো 28 আর 8 36টা হচ্ছে স্টেট কেন্দ্র শাসিত নিয়ে। আপনি গিভেন ওয়ান এক্সাম্পল, আজকে আসামে দেখলাম 84% আজকে ভোট হয়েছে। আপনি আমাকে এক্সাম্পল দিন যে 58 জন 55 জন প্রত্যেকটা ইলেকশনে মৃত্যু হচ্ছে। আরে ভাই, লজ্জা লাগে যে আজকে বিয়ে বাড়িতে পর্যন্ত পুলিশ দিতে হচ্ছে, সেখানে ডায়মন্ড হারবার দেখলাম গুলি করে দিল। আমি দেখতে হচ্ছে যে স্কুল ইলেকশন, সেখানে আজকে ফোর্স দিতে হচ্ছে। আমাদের সময় কি এগুলো দেখেছি যে স্কুল ইলেকশনের সময় ফোর্স কি দিতে হচ্ছে? খাওয়া নেই দাওয়া নেই, তারা তদন্ত করবে, মার্ডার কেস তদন্ত করবে, রেপ কেস তদন্ত করবে। তারা কি রাজনৈতিক যারা বেশি ফুটানি মারছেন, যারা আজকে বড় বড় কথা বলছেন যে আজকে রাজনৈতিক আমাদের পশ্চিমবঙ্গের শান্তি বাতাবরণ, অনুগ্রহ করে বলি আপনারা আপনাদের সিকিউরিটি গার্ডটা ছেড়ে দিয়ে এলাকায় করুন, সাধারণ মানুষকে সিকিউরিটি গার্ডটা দিয়ে দিন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনার কথার সাথে এই কথার মেলবন্ধন আছে। অর্থাৎ অরিন্দমের বক্তব্য পরিষ্কার যে অ্যাক্রস দ্য বোর্ড সমস্ত রাজনৈতিক দল নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন নয়। প্রশাসন যদি সঠিক থাকে, পুলিশকে যদি ঠিকমতো কাজ করতে দেওয়া হয়, তাহলে পুলিশ কাজ করতে পারে, এই কথাই বলেছেন অরিন্দম। ধন্যবাদ অরিন্দম আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। নমস্কার।